হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কিল বাংলা। অনেকগুলো ঘটনা ঘটে গেছে লাস্ট দু একদিনে। এটা সত্যি যে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির তিনি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে হুমকি দিচ্ছে যে ভারতের সঙ্গে যুদ্ধ হলে অর্ধেক পৃথিবীকে আমরা হাফ অফ দ্য ওয়ার্ল্ড মুছে যাবে পৃথিবী থেকে, পাকিস্তানের এমন পারমাণবিক শক্তি। আবার ধমকি দিচ্ছে যে মুকেশ আম্বানিকে আমরা অ্যাটাক করব। কি ব্যাপার? এই ব্যাপারটায় প্রথমেই না এসে আমার মনে হয় যে তার আগে লাস্ট 2-3 দিনে এই পৃথিবীতে কি কি ঘটেছে জিওপলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটা একবার বুঝে নিলে এর বেসটা ক্লিয়ার হবে। তারপর আমরা আসছি এই আলোচনায়, যেটা থাম্বনেলে লেখা আছে। দেখুন, নাম্বার 1, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, তার সঙ্গে পুতিন অর্থাৎ যিনি রাশিয়ার রাষ্ট্রপতি মিস্টার পুতিন, তার মিটিং ঠিক হয়েছে। কবে মিটিং এক্সপেক্ট করা হচ্ছে 15ই আগস্ট মিটিং হবে। আমেরিকার একটা অঞ্চল আছে আলাস্কা, সেখানে মিটিং হবে। এই মিটিংটা বহু প্রতীক্ষিত ছিল, কারণ আমেরিকা আপ্রাণ চেষ্টা করছে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ থামাতে, এবং তার পেছনে এদের বেশ কিছু উদ্দেশ্য ইত্যাদি আছে। ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত আশা আছে যে এরকম 6-7 জায়গায় যুদ্ধ থামিয়ে আমি বলবো আমি শান্তির দূত, আমাকে নোবেল প্রাইজ দিন, দিয়ে উনি একটা শান্তির নোবেল প্রাইজ নিজেকে দেবেন। এবার এইখানে এই যে মিটিংটা হতে চলেছে, এই মিটিংয়ে ইন্ডিয়ার একটা বড় রোল আছে, ইন্ডিয়ার একটা বড় ভূমিকা আছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার রাষ্ট্রপতি মিস্টার পুতিনের কথা হয় ফোনে। নরেন্দ্র মোদী সেটা নিজে টুইট করেন, ফেসবুকে দেন, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে সেই পোস্ট। এবার মনেই হচ্ছিল যে ওখানে হয়তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পুতিনকে কিছু তো বলবেন, বোঝাবেন যে আমেরিকার সঙ্গে মিটিংটা করার জন্য। কারণ দুটো নয়, 3টে। নাম্বার 1, অল টাইম ভারত শান্তির পক্ষে, যেটা আমাদের বিদেশ মন্ত্রীও বারবার বলে এসছেন যে ভারত নিরপেক্ষ নয়, ভারত শান্তির পক্ষে। 2, এই মুহূর্তে ভারত খুব করে চায় যে আমেরিকা এবং রাশিয়া এই দুটো শক্তির মধ্যে মারাত্মক ঝামেলা যেন না লাগে, কারণ ইন্ডিয়ার এখন ফোকাস কেবল ইকোনমিতে। তো এই মুহূর্তে রাশিয়ার সঙ্গেও আমাদের বিজনেস দরকার, আমেরিকার সঙ্গেও দরকার। এদের মধ্যে মোটামুটি ঝামেলা না থাকলে ইন্ডিয়ার জন্য সেটা বেস্ট অবস্থা এই মুহূর্তের পৃথিবীতে। এবং 3 নাম্বার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার। আপনারা গুগল সার্চ করে দেখতে পারবেন যে এটা যুদ্ধের সময়ই না, 21 শতাব্দী, এটা প্রগতির সময়। এবং অবশ্যই ইউক্রেন রাশিয়ার দুপক্ষেরই মানুষ মরছে, হিউম্যানিটির দিক থেকে, মানবতার দিক থেকে যে কোনো যুদ্ধই থামলেই ভালো। তো ইন্ডিয়া যুদ্ধ থামানোর মিটিং এর ব্যাপারে পুতিনকে রাজি করিয়ে ফেলেন। এবং এইটা যে ইন্ডিয়ার একটা বড় রোল আছে এটা আরো স্পষ্ট হয় লিন্ডসে গ্রাহাম, প্রচন্ড ক্ষমতাধর মানুষ আমেরিকার, তিনি নিজে নরেন্দ্র মোদীর টুইটটাকে শেয়ার করে লেখেন যে আমার ধারণা, আমি বিশ্বাস করি ভারতের একটা বিশাল বড় ইনফ্লুয়েন্স আছে, প্রভাব আছে এই যুদ্ধ থামানোর ব্যাপারে। তো লিন্ডসে গ্রাহাম সরাসরি স্বীকার করে নিচ্ছে যে আজকের দুনিয়ায় ভারতই সেই একমাত্র শক্তি যে পুতিন এবং আমেরিকার কথা বলিয়ে দিতে পারে, অন্য কোনো দেশ পারে না এই মুহূর্তে। এবং আপনাদের মনে থাকবে যে ট্রাম্পও কিন্তু চাপ দিচ্ছিল ইন্ডিয়াকে। হ্যাঁ, ইন্ডিয়া এখন এমন জায়গায় আছে যে যদি বলো ও ইন্ডিয়া গিয়ে কথা বলো পুতিনের সঙ্গে, ইন্ডিয়া বলে বলবো না। তুমি রিকোয়েস্ট করছো, তুমি প্রস্তাব রাখছো যে পুতিনের সঙ্গে আপনারা যদি একটু কথা বলিয়ে দিতে পারেন, তো ইন্ডিয়া বলবে অবশ্যই, যুদ্ধ থামানোর কথাই তো ভালো ব্যাপার, আমরা শান্তির পক্ষে, আমরা নিশ্চয়ই কথা বলিয়ে দিচ্ছি। বাট ইন্ডিয়াকে সেই রেসপেক্ট দিয়েই বলতে হবে। তাই ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আক্রমণে কিন্তু ইন্ডিয়া পিছিয়ে যায়নি। পরিষ্কার পোস্ট দিয়ে অফিসিয়ালি বলে দিয়েছে
যে রাশিয়ার সঙ্গে আমাদের রিলেশন আরো স্ট্রং হবে, আমি আগের ভিডিওয় সেই কথা বলেছিলাম। কিন্তু যেখানে যুদ্ধ থামানোর ব্যাপার সেখানে আবার একইভাবে ইন্ডিয়া এগিয়ে গেছে যদি যুদ্ধ থামানো যায়। তো ইন্ডিয়া কিন্তু কোন রকম বোকামো করছে না যে আমেরিকা শত্রু, ওদের সঙ্গে কথাই বলবো না। ইস্যু ভিত্তিক, এই ইস্যু ইন্ডিয়ার জন্য ওকে তো আমরা এগোবো, এই ইস্যু ইন্ডিয়ার জন্য ওকে না তো আমরা পরিষ্কার না করে দেব। ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিক সম্মেলনে, লিন্ডসে গ্রাহাম তো স্বীকার করেই নিলেন, ডোনাল্ড ট্রাম্পকেও সাংবাদিক সম্মেলনে জিজ্ঞেস করা হয় যে কাদের ভূমিকা আছে এই আলোচনা মিটিং এর অ্যারেঞ্জ করার ব্যাপারে। ডোনাল্ড ট্রাম্প ওখানে ইন্ডিয়ার নাম কিন্তু নেন, বলেন যে আমি ইন্ডিয়ার ব্যাপারে কিছু মেনশন করতে চাই না, বাট তাদেরও ভূমিকা আছে, আপনারা সেই ইন্টারভিউ দেখে নিতে পারবেন। তো ডোনাল্ড ট্রাম্পও পরিষ্কার স্বীকার করছেন। এবার একটা কনফিউশন থাকছে যে যুদ্ধ কি বন্ধ হবে। দেখুন, যুদ্ধ বন্ধ হবে কি হবে না ওটা আলাদা টপিক, ওই টপিকে আজকের আলোচনা নয়। আজকের আলোচনা মুকেশ আম্বানিকে অ্যাটাক এবং হাফ ওয়ার্ল্ড ধ্বংস হয়ে যাবে সেই কথা, তার বেসটায় আমি আসছি। কারণ এই কথাটা পাকিস্তানের যে ফিল্ড মার্শাল আসিম মুনির সেনাপ্রধান, তিনি বলেছেন আমেরিকার মাটিতে দাঁড়িয়ে। সেই জন্য আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার অবস্থাটা আগে বুঝিয়ে নিচ্ছি। তো এই অবধি বোঝা গেল। এবার যুদ্ধ থামবে থামবে না তাদের আলোচনার উপর ডিপেন্ড করছে। রাশিয়া চাইবে যে আমি যতটা জমি দখল করে নিয়েছি সেটাকে নিয়ে রাখবো, এটা রাশিয়া হয়ে গেল এই জমিটুকু। ওদিকে জেলেনস্কি, যিনি ইউক্রেনের রাষ্ট্রপতি, তিনি বলেই দিয়েছেন আমরা কোনো জমি দেব না। তো ইটস আ কমপ্লেক্স সিচুয়েশন। এবং হতেই পারে যে 15ই আগস্ট হয়তো মিটিংটাই লাস্ট অব্দি হলো না, কারণ জেলেনস্কি বা বিভিন্ন শক্তি হতে পারে রাশিয়ার ওপর কিছু 2-3 দিনের মধ্যে আক্রমণ করে দিল বড়সড়, রাশিয়া বলেই দিল যে আমরা মিটিং করবো না। তো বিভিন্ন জায়গা থেকে প্রভোকেশন আসতে পারে, যারা চাইছে যুদ্ধ চলুক। মিটে গেল। তো আমাদের আজকের আলোচনার জন্য যেটুকু পয়েন্ট লাগবে সেটা হচ্ছে প্রথম থেকে এই অবধি, বোঝা গেল। সেকেন্ড, এইবার আপনার মনে হচ্ছিল বাহ বাহ বাহ, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক তো ভালোর দিকে যাচ্ছে, ট্রাম্প, লিন্ডসে গ্রাহাম সবাই বলছে। এরই মধ্যে একটা সম্পূর্ণ অপোজিট ঘটনা ঘটে। রাজনাথ সিং, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, ডিফেন্স মিনিস্টার, তিনি পরিষ্কার ডোনাল্ড ট্রাম্পকে এক্সপোজ করে দিয়ে বক্তৃতায় বলে দেন যে সবকা বস। সবকা বস মানে কে? যে নিজেকে সবকা বস বলে ডোনাল্ড ট্রাম্প, সে হজম করতে পারছে না ইন্ডিয়ার গ্রোথ, এবং সেই জন্য সে মেড ইন ইন্ডিয়ার জিনিসপত্রের দাম সারা পৃথিবীতে বাড়িয়ে দিতে চাইছে। তার মানে কি? ট্যারিফ লাগাচ্ছে। তো ক্লিয়ার, রাজনাথ সিং, ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রী, ডোনাল্ড ট্রাম্পকে ডিরেক্টলি বলল। তো আপনারা আবার ঘাবড়ে আছেন যে হচ্ছেটা কি, ইন্ডিয়ার সঙ্গে রিলেশন ভালো হচ্ছিল, এদিকে আবার রাজনাথ সিং ডোনাল্ড ট্রাম্পকে রকের ভাষায় ঠুকে দিল, ধুয়ে দিল। দেখুন, ইন্ডিয়া এই মুহূর্তে সারা পৃথিবীতে অন্যতম গুরুত্বপূর্ণ পাওয়ার হিসেবে উঠে আসছে। এই মুহূর্তে সারা পৃথিবীর পাওয়ারের নাম বললে আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া, এই চারটি নামই কিন্তু আসবে। যে পৃথিবীতে কিন্তু 15-20 বছর আগেও নাম চলে আসতো জার্মানি, জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, অন্য বিভিন্ন আরো কয়েকটা দেশ, কিন্তু তারা এখন বিগ ফোরের মধ্যে আসে না। আমেরিকা, রাশিয়া, চীন, ইন্ডিয়া। তো ইন্ডিয়া এখন সেই পাওয়ার নিয়েই কথা বলবে যে, যেটা একটু আগে বলছিলাম, যুদ্ধর শান্তি প্রস্তাব নিশ্চয়ই আমরা এগিয়ে যাব, রাশিয়ার সঙ্গে সম্পর্ক বন্ধ করে দাও, করব না। ইন্ডিয়া এখন মাথা ঝোকাবে না। এবং এই জন্যই কিন্তু ইন্ডিয়ার ওপর বিভিন্ন রকমের অ্যাটাক আসতেই থাকবে। অ্যাটাক মানে যে কেউ মিসাইল ছুড়ে দিল এরকম অ্যাটাক না, অর্থনৈতিক অ্যাটাক, ডিপ্লোম্যাটিক অ্যাটাক, সফট পাওয়ারের অ্যাটাক আসতেই থাকবে। তার সহজ কারণ হলো, আপনি বুঝতে চেষ্টা করুন, আপনি ধরুন যে গ্রামে থাকেন সেখানে একজন পঞ্চায়েত প্রধান আছে, তার বিরোধী দলের আর একজন দলনেতা আছে আপনার গ্রামে। আপনি কোনো একজনকে অনুসরণ করে চলেন, তাকে, হ্যাঁ দাদা ভালো আছেন, কেমন, ভালো তো, হ্যাঁ হ্যাঁ আপনার মিছিল আছে, আমি চলে যাব। আপনি সাধারণ নিরীহ মানুষ, আপনি যে দাদাকে এই খুশিটা করে চলেন সে আপনাকে সব সময় রক্ষা করবে, বলবে এই তোমার কোনো দরকার, আমি আছি, দেখে দেবো। খুব স্বাভাবিক, কারণ আপনি তার অনুগামী।
তো যতদিন সারা পৃথিবী বুঝেছিল যে ইন্ডিয়া দুর্বল, ইন্ডিয়া কারোর না কারোর অনুগামী হয়ে থাকবে, সে ইন্ডিয়াকে বাঁচাবে, সে দাদা, ইন্ডিয়া পিছনে, ততদিন ইন্ডিয়া একটা সেফ জোনে ছিল। এবার আপনি মনে করলেন না, আমি তৃতীয় কোনো পার্টি তৈরি করব বা তৃতীয় কোনো পার্টির টিকিটে আমি গ্রামে পঞ্চায়েত প্রধানের জায়গায় লড়াই করব এবং আমি আর একটা পাওয়ার হিসেবে গ্রামে উঠে আসব। তখন কিন্তু ফার্স্ট দাদা, সেকেন্ড দাদা দুজনেই মনে মনে খুব ক্ষুব্ধ হবে। ওপরে আপনি হয়তো আপনার ডিপ্লোমেসিতে ভালো রিলেশন মেনটেন করতে পারলেও পারতে পারেন যে হে আবার উঠে আসছে। তখন আপনাকে বাঁচানোর কেউ নেই, আপনাকে তো নিজেই লড়াই করতে হবে। উল্টে আপনার কাছে তখন পাওয়ার নেই, আপনি সবে উঠছেন, হাজার রকম উপায়ে আপনাকে নামানোর চেষ্টা করা হবে, আপনার নামে লোককে ভুল বোঝানো হবে, আপনার নামে পারলে 2-4টে ফলস কেস দিয়ে দেওয়া হবে, আপনার ওপর বিভিন্ন ইকোনমিক্যালি বিভিন্ন রকম ভাবে অ্যাটাক করা হবে। সেই সমস্ত অ্যাটাক সামলাতে হবে এবং আপনার পিছনে আপনার অনুগামী যারা তৈরি হচ্ছে তাদেরকে আপনাকে বাঁচাতে হবে। এবং এমন অবস্থায়, যে অবস্থায় আপনার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা নেই, আপনি সবে উঠছেন, আর তারপরে এই স্ট্রাগলটা করে আপনি যদি ভোটে জিতে যান, তখন গ্রাম আপনার কথা শুনবে, তখন আর অত সমস্যা আপনাকে পোহাতে হবে না। ইন্ডিয়া এখন ঠিক ওই জায়গায় আছে যেখানে ইন্ডিয়া মনস্থির করে নিয়েছে যে আর সাধারণ নাগরিক হিসেবে আমি পৃথিবীতে থাকবো না, এবার আমি পৃথিবীর টপ পাওয়ার হব। এবং খুব সত্যি কথা, গ্রাম প্রধান এবং বিরোধী গ্রামের দলনেতা এখানে বসে আছে আমেরিকা এবং রাশিয়া, চীন। এখানে ইন্ডিয়া উঠছে, অনেকটা প্রভাব বিস্তার করে ফেলেছে এবং ইন্ডিয়ার ওপর এখন অতি মারাত্মক চাপ আসবে, আসতেই থাকবে। রাশিয়াও চাইবে না ইন্ডিয়া এত উন্নতি করে ফেলুক যে রাশিয়ার অস্ত্র আর ইন্ডিয়াকে কিনতে হবে না। চীনও চাইবে না ইন্ডিয়া এত উন্নতি করে ফেলুক যে চীনের থেকে সস্তায় ইন্ডিয়া জিনিস তৈরি করে চারিদিকে বিক্রি করে দেবে। আমেরিকাও কখনো চাইবে না যে আমাদের 1-2 নাম্বার জায়গায় ইন্ডিয়া চলে আসুক। বাট এই স্ট্রাগল পিরিয়ডটা 20-25 বছর কাটিয়ে ফেলতে পারলে ইন্ডিয়া তখন থাকবে টপে, নাম্বার 1 জায়গায়। তখন কিন্তু সবাই ইন্ডিয়াকে মেনে চলবে, মেনে চলতে বাধ্য হবে। পাওয়ার নাম্বার 2, 3, 4 এভরিবডি, এবং বাকি যারা সাধারণ নাগরিক তারা সবাই ইন্ডিয়ার ফরেই কথা বলবে। এখন হয়তো তারা মনে মনে বোঝে যে ইন্ডিয়া ভালো, কিন্তু তাদের কথা বলার অধিকার নেই, ইউএসএ বা রাশিয়া রাগ করবে। বাট সেদিন তারা মন খুলে বলতে পারবে। বোঝা গেছে? আগেও একদিন এটা হালকা করে বলেছিলাম আমি। এবার ইন্ডিয়া তাহলে আমেরিকার ওপর কি অ্যাটাক করে দেবে? একদমই না। ইন্ডিয়া এই মুহূর্তে কোনো কিছু অ্যাটাকে জড়িত হতে চায় না। ইন্ডিয়া নরমে গরমে চলবে, ডিপ্লোমেসি দিয়ে হ্যাঁ কে হ্যাঁ, না কে না বলে দেবে। ইন্ডিয়া চায় এখন নেক্সট 20 বছর টোটালি নিজের ইকোনমির ওপর ফোকাস করে ইকোনমিকটাকে এত স্পিডে এগিয়ে নিয়ে যেতে যে যার পর আর ইন্ডিয়ার সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি থাকবে না। তো ইন্ডিয়া বিভিন্ন বক্তব্যের পাল্টা বক্তব্য দেবে। ইন্ডিয়ার ওপর একটা অ্যাটাক হলে ইন্ডিয়া পাকিস্তানের মাটিতে থাকা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেবে, কিন্তু ইন্ডিয়া কোনো ফুল ফেজেড ওয়ারে জড়াবে না। এ আমার বন্ধু, ও আমার শত্রু বলে ওর সঙ্গে কথা বন্ধ, ও যা করবে তার পাশে আছি, এসব ইন্ডিয়া করবেই না এখন। ওকে, এটা ইন্ডিয়ার ফরেন পলিসি। এবার আমেরিকার সঙ্গে যেরকম নরমে গরমে চলছে বুঝিয়ে দেওয়া গেল। এবার আমরা আসি যে এই পাকিস্তানের সেনাপ্রধান কি করেছে, কি বলেছে। আসিম মুনির, পাকিস্তানের ফিল্ড মার্শাল, আমেরিকায় যায়। আমেরিকায় গিয়ে আমেরিকার একটা জায়গা আছে ফ্লোরিডা, সেখানে একটা জায়গা আছে ট্যাম্পা। সেই ট্যাম্পাতে অনেক পাকিস্তানি আমেরিকান থাকে, তাদেরকে একসঙ্গে করে। অবশ্যই ইন্ডিয়ানদের মতো অত নয়, খুবই অল্প, বাট অনেকেই থাকে। তাদেরকে একসঙ্গে করে ওখানে ট্যাম্পাতে আসিম মুনির নিজের দেশের লোকজনকে ডেকে এনে বলছে, পাকিস্তান হচ্ছে ওল্ড ট্রাক, পুরনো ট্রাক, ইন্ডিয়া হচ্ছে মার্সিডিজ। তো ধাক্কা লাগলে তো বুঝতেই পারছো ট্রাকই জিতবে, মার্সিডিজ গুড়িয়ে যাবে। পাগলা, ওল্ড ট্রাকই হবে। নতুন 25 বছর আগে ট্রাক কিনে রেখেছিল, এখন চাকা খুলে যাওয়ার মতো অবস্থা। মার্সিডিজের টেকনোলজি, মার্সিডিজের লাইফস্টাইল এখানে তো পাকিস্তান পৌঁছাতে পারবে না, খুব স্বাভাবিক। ঠিক আছে, মার্সিডিজকে রক্ষা করার জন্য আমাদের ট্রাক লাগে না, আমাদের ট্যাঙ্ক আছে। ওকে, আর ট্রাক
ফাঁককে আটকানোর জন্য বুলডোজার থেকে শুরু করে অনেক কিছু মেশিনই আছে, ট্রাককে ধরে স্কুইজ করে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে। তো যাই হোক, এবার এই আসিম মুনির প্রথমে এসব বড় বড় বাতেলা দেয়, নিজের দেশের লোককে ডেকে এনে নিজেই বাতেলা দেয়, নিজের দেশের লোকই হাততালি দেয়। ওখান থেকে বলে যে ইন্ডিয়া সিন্ধু জলচুক্তি রদ করেছে, তো ইন্ডিয়া এখন ড্যাম বানাবে, বিভিন্ন বাঁধ বানাবে, আমরা জানি, তো বানাবোই তো। তারপর 10টা মিসাইল মারবো, ওদের বাঁধগুলো সব উড়ে যাবে, আমরা এখন কিছু বলবো না, ইন্ডিয়া বাঁধ বানিয়ে নিক আগে। আরে বাস, অপারেশন সিঁদুরে আমরা দেখেছি তোমাদের কতগুলো মিসাইল এসে ইন্ডিয়ায় পড়েছে, আমরা তো ঘুমোতে পারছিলাম না ভয়। বরং আমাদের সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছে, স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা যাচ্ছে, চাইলে আর একটা ডিটেল ভিডিও করে দেবো, পাকিস্তানের একটা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে গেছে, পাকিস্তানের এয়ারবেস গুড়িয়ে গেছে। মিসাইল মারবে ড্যামে। এবার আবার থ্রেট দিচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে যদি পরমাণু যুদ্ধ হয়, পারমাণবিক যুদ্ধ, নিউক্লিয়ার ওয়ার, আমরা আমাদের সঙ্গে হাফ অফ দ্য ওয়ার্ল্ডকে নিয়ে মরব, আমরা অর্ধেক পৃথিবী ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখি। ধমকি। এবার কথা হচ্ছে যে এই সমস্ত ধমকি আমেরিকার মাটিতে দাঁড়িয়ে দিচ্ছে, আসিম মুনিরকে আমেরিকা অ্যালাও কেন করছে, ব্যাপারটা কি? তারপর মুকেশ আম্বানির ব্যাপারটাতেও আমি আসবো, আগে বুঝে নি যে অ্যালাও কেন করছে। দেখুন, ইন্ডিয়ার সঙ্গে আমেরিকার রিলেশন তো বললাম, না তো ইন্ডিয়া এখন শত্রুতা করবে, না তো হে আমেরিকা ভগবান যা বলবেন তাই, ওসব বাংলাদেশ পাকিস্তান করবে, ইন্ডিয়া করবে না। ইন্ডিয়া নিজে এখন পাওয়ারফুল হিসেবে উঠে আসবে। আমেরিকা ইন্ডিয়াকে খানিকটা তো চাপে রাখতে চাই, যে আমরা কিন্তু পাকিস্তানকে হেল্প করে দিলাম, ইন্ডিয়া এখন এমন জায়গায় চলে এসেছে, করো হেল্প, কি করতে পারো করে নাও। মেন ব্যাপার হচ্ছে এটাও নয়, ইসরায়েল যে অ্যাকচুয়ালি মিনি আমেরিকা, আমেরিকারই দেশ তৈরি করা, আমেরিকা যেখানে নিজে বোম মারতে খারাপ লাগে, ইসরায়েলকে বলে যাও গিয়ে বোম মেরে এসো, স্বাভাবিক, সবাই জানে। ইসরায়েলকেও পাকিস্তান দুমদাম কথা শুনিয়ে দেয়, ধমকি দেয়, হুমকি দেয়, ইসরায়েলও চুপ করে থাকে, আমেরিকাও চুপ করে থাকে। ইসরায়েলকে ধমকি দেওয়া সত্ত্বেও আমেরিকা কেন চুপ করে থাকে? ইন্ডিয়ার ব্যাপারে নয়, বুঝলাম যে ইন্ডিয়াকে একটু সাইকোলজিক্যাল চাপে রাখার জন্য আসিম মুনিরকে ডেকে নিয়ে গিয়ে সব বলছে, আমেরিকা কিছু বলছে না। ইসরায়েলের ব্যাপারে কিছু বলছে না কেন? আসলে গেম হচ্ছে সেন্ট্রাল কমান্ড। সেন্ট্রাল কমান্ড কি জিনিস? আমেরিকার একজন সেনাপ্রধান আছে, তার আন্ডারে 5-6 জন কমান্ডার আছে। একজন কমান্ডার নর্দার্ন আমেরিকা দেখে, একজন কমান্ডার সাউদার্ন আমেরিকা দেখে, একজন কমান্ডার আফ্রিকা দেখে, একজন কমান্ডার ইউরোপ দেখে, একজন কমান্ডার ইন্ডো প্যাসিফিক দেখে, একজন কমান্ডার সেন্ট্রাল কমান্ড দেখে। ইন্ডো প্যাসিফিকের মধ্যে ইন্ডিয়া আসে, ইন্ডো প্যাসিফিক দেখে মানে আমেরিকার কমান্ডার, ইয়েস, আমেরিকার সেনাবাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে আছে, ছোট ছোট দ্বীপে 100, 500, 1000 সেনা আছে, নেভি আছে, এয়ারফোর্স আছে, যে কোনো জায়গার সারা পৃথিবীতে অ্যাটাক আমেরিকা করতে পারে, আছে আমেরিকায়, বাট বিভিন্ন জায়গায় ওদের ঘাঁটি আছে। বাংলাদেশে ঘাঁটি পেল না বলেই না ছাত্র আন্দোলনের মোড়কে হাসিনা সরকারকে ফেলে নিজেদের সরকার বসিয়ে দিল, ওখানে ঘাঁটি গাড়তে চেয়েছিল সেন্ট মার্টিন দ্বীপে। ইন্ডো প্যাসিফিকের মধ্যে ইন্ডিয়া আসে, চীন আসে, ওর যে কমান্ডার সে ঠিক করে ইন্ডিয়া চীনকে কি করে কন্ট্রোল করা যায়, কি করে ট্যাকেল করা যায়। সেন্ট্রাল কমান্ডার যিনি, সেন্ট্রাল কমান্ডের দায়িত্বে, তার আন্ডারে ইরান, আফগানিস্তান এই সমস্ত জায়গাপত্র আসে। এবার সেন্ট্রাল কমান্ডারের হাতে অসীম ক্ষমতা, তিনি ঠিক করেন যে মধ্যপ্রাচ্যে কিভাবে কি আমি গেম ঘোরাবো আমেরিকার দিকে। মধ্যপ্রাচ্যে ইউএসএসআর, তখন তো রাশিয়া নয়, ইউএসএসআর আফগানিস্তানকে পুরো কন্ট্রোলে নিয়ে নিয়েছিল, মানে আফগানিস্তান রাশিয়ার কথাতেই চলবে মোটামুটি, এরকম ধরে নেওয়া যায় তখনকার রাশিয়া। সেই সময় আর আফগানিস্তান থেকে রাশিয়াকে বের করার জন্য আমেরিকা কোটি কোটি বিলিয়ন ডলার খরচ করেছিল। কোটি কোটি বিলিয়ন ডলার না, মানে কোটি কোটি টাকা, বেশ কিছু বিলিয়ন ডলার, অনেক।
এবং আমেরিকা আফগানিস্তানে যে ফোর্স পাঠাবে, বাকি জিনিসপত্র করবে, আমেরিকা থেকে তো ফোর্স প্যারাসুটে করে উড়ে উড়ে এসে আফগানিস্তানে নামবে না, বা ডিরেক্ট ফ্লাইটেও নামবে না। তাদের পাশে জায়গা চাই না, সেফ জোন চাই, নেভি চাই, আর্মি চাই, হেঁটে যাওয়ার রাস্তা চাই, এয়ারফোর্স দিয়ে তো সব হবে না। তো পাশে কোন জায়গা? ইন্ডিয়াকে যদি বলে ইন্ডিয়া তোমার জমি দাও, ইন্ডিয়া বলবে ইয়ার কি নাকি, আমার জমি তুমি ইউজ করবে। ইন্ডিয়ার সেই পাওয়ার আছে। তো সেন্ট্রাল কমান্ডের কমান্ডার দেখে একটা দেশ আছে যার নাম পাকিস্তান, এ খেতে পায় না। একে গিয়ে বলা হয়, এই তোমাদের জায়গাটাকে আমরা ইউজ করবো, রাখো না $5, মানে $5 বিলিয়ন, খাও খাও, খাওয়া দাওয়া করো, ভাত টাত খাও কয়েক মাস, আবার ফুরিয়ে গেলে বলবে আমরা আবার দিয়ে দেবো কিছুটা। তো পাকিস্তানকে ভিক্ষা দিলেই পাকিস্তান অন্য দেশের হয়ে ভাড়ায় খাটে। শুনতে খারাপ লাগলেও শব্দটা বাস্তব এটাই। তো সেন্ট্রাল কমান্ড দেখে নিয়েছে যে আফগানিস্তানের পর এই মুহূর্তে সেন্ট্রাল কমান্ডের বা পুরো আমেরিকার টার্গেট হচ্ছে ইরান। লিখে রাখতে পারেন আমার কথা, যে ইরানে এই যে অ্যাটাক হলো এবং বন্ধ হয়ে গেল, এটা কিচ্ছু না। এরপর আরো বিশাল বড় অ্যাটাক হবে, হয় ইরানের সম্পূর্ণ পতন হবে, না হলে আমেরিকার পছন্দের কাউকে ইরানে আমেরিকা রাষ্ট্রপতি হিসেবে বসিয়ে দিয়ে রেজিম চেঞ্জ করে দেবে, তার মানে সরকার পাল্টে দেবে, এবং এমন সরকার আনবে যে আমেরিকার কথায় চলবে। এবার ইরানে যে আমেরিকার বিশাল বড় অপারেশনটা হবে, যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ সাপোর্ট চাই পাকিস্তানের। কারণ ইরানের পাশেই পাকিস্তান, যে কোনো মুহূর্তে আমেরিকার নেভির রিফুয়েলিং দরকার লাগতে পারে, সারাই করতে হতে পারে, আর্মি আমেরিকার তারা এসে কোনো জায়গায় ক্যাম্প করে থাকতে পারে, পাকিস্তান থেকে ইরানের ওপর অ্যাটাক করা সহজ হতে পারে, পাকিস্তানের এয়ারবেস ইউজ করতে হতে পারে আমেরিকাকে, কারণ অত দূর থেকে এসে তো যুদ্ধ চালানো যায় না। তার জন্য পাকিস্তানকে হাতে রাখতেই হবে। পাকিস্তান জাস্ট আমেরিকার একটা ঘুঁটি, এবং পাকিস্তান প্রুভড ঘুঁটি, যে আফগানিস্তানের সময় এরা বিশাল হেল্প করেছিল, এদেরকে টাকা দিলেই এরা ভাড়া দিয়ে দেয় নিজের দেশকে। সেটা তো ইন্ডিয়া দেবে না, ইন্ডিয়া তো ওরকম ভিখারি নয় যে আমার দেশকে আমি ভাড়ায় খাটাবো না, পাকিস্তান দেবে। তো পাকিস্তানকে কিন্তু সেই জন্য সেন্ট কমান্ড মানে সেন্ট্রাল কমান্ডকে সেন্ট কমান্ড বলা হয় ডাক নামে, বিশাল তোল্লাই দিয়ে চলবে, পাকিস্তানের অনেক দোষ মাফ করে দেবে। এবং জেনে রাখুন, যেদিন ইরানের পতন হবে তার পরের দিন থেকে জিওপলিটিক্স পাল্টে যাবে। তার পরের দিন থেকে পাকিস্তানের প্রতি আমেরিকার এত দরদার থাকবে না। হতে পারে ইরানে যদি আমেরিকার পাপেট গভর্নমেন্ট বসে যায়, আমেরিকা হয়তো এখন পাকিস্তানকে যে কাজে ইউজ করে তখন ইরানকে ইউজ করবে এবং পাকিস্তানকে ধরে পেটাবে সোজা হিসেবে। পাকিস্তান ভাববে কি হয়ে গেল আমাদের সঙ্গে এটা। ওকে, এইবার এই আসিম মুনির আমেরিকা থেকে থ্রেট দিচ্ছে যে ইন্ডিয়ার বিলিয়নিয়ার যারা আছে তাদেরকে এবার আমরা অ্যাটাক করা শুরু করব। এত বড় থ্রেট দিচ্ছে। তার আগে আমি একটু দেখিয়ে রাখি আপনাদেরকে, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর আমি প্রত্যেকটা নিউজও ওপেন করে রেখেছি। ট্রাম্প এবং পুতিনের আলাস্কার মিটিং নিয়ে আমি বলেছি আপনাদেরকে, এই সেই নিউজ। আমি আপনাদেরকে ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট দেখিয়ে দিচ্ছি, বিদেশ আমাদের যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, বিদেশ মন্ত্রক, তার অফিসিয়াল পেজ থেকে, যে ভারত এই আন্ডারস্ট্যান্ডিংকে স্বাগত জানাচ্ছে এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বারবার বলেছে দিস ইজ নট অ্যান এরা অফ ওয়ার। এবং রাজনাথ সিং যে ওই যে বললাম না সবকা বস বলে ঠুকে দিয়েছে, যে সবকা বস কান্ট স্টপ ইন্ডিয়া, সবকা বস ডাজন্ট লাইক ইন্ডিয়াস রাইজ, সবকা বস ভালোভাবে নিচ্ছে না ইন্ডিয়ার এই উন্নতি। প্রত্যেকটা নিউজ আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবং এই যে আসিম মুনির কি বলেছে, উইল টেক হাফ ওয়ার্ল্ড ডাউন উইথ আস, অর্ধেক পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ঠিক, এবার কেন মুকেশ আম্বানিকে নিয়ে হঠাৎ করে বলতে গেল? কারণ দেখুন, পাকিস্তান খুব ভালো করে জানে
যে কোনো দেশের স্ট্রেংথ হচ্ছে সেই দেশের ইকোনমি। এবার ইকোনমি কি করে তৈরি হয়? সত্যি বলতে ইকোনমি তৈরি হয় ওই দেশে কতগুলো বিলিয়নিয়ার আছে তার উপর। কারণ বিলিয়নিয়াররা নিজের টাকা নিয়ে বসে থাকে না। বিলিয়নিয়ার মানে যার কাছে বিলিয়নের ওপর টাকা আছে। বিলিয়ন মানে ৮৬০০ কোটি টাকা, ১ কোটি ২ কোটি, ওইভাবে ৮৬০০ কোটি টাকা আপনার কাছে হলে আপনার কাছে $1 বিলিয়ন আছে। তো মুকেশ আম্বানির কাছে এই মুহূর্তে $100 বিলিয়ন আছে। বোঝা গেছে? ৮৬০০ কোটি ইন্টু ১০০। আর পাকিস্তানের টোটাল নমিনাল জিডিপি হচ্ছে $400 বিলিয়ন। তার মধ্যে বিদেশের কাছে ধার আছে $130 বিলিয়ন, রইল বাকি $270 বিলিয়ন। এর মধ্যে পাকিস্তানের অনেক সিক্রেট লোন আছে চীন থেকে, মোটামুটি সেটাও যদি বিয়োগ করা যায় ওই $200 বিলিয়ন পাকিস্তানের এই মুহূর্তের অবস্থা এসে দাঁড়াবে। দুটো মুকেশ আম্বানি ইকুয়াল টু গোটা পাকিস্তান। দুটো মুকেশ আম্বানি পুরো পাকিস্তানকে কিনে নিতে পারে। পাকিস্তান খুব ভালো করে জানে মুকেশ আম্বানির শক্তি মানে ভারতবর্ষের বিলিয়নিয়ারদের শক্তি। কারণ একজন বিলিয়নিয়ার মানে তিনি শুধু নিজের টাকা নিজের কাছে নিয়ে বসে থাকবেন না। একজন বিলিয়নিয়ার মানে তার ইন্ডাস্ট্রি আছে। ইন্ডাস্ট্রি আছে মানে মুকেশ আম্বানির আমি যদি ধরি রিলায়েন্স, আমি যদি আমাদের দেশের টাটাতে ধরি, আমি যদি আমাদের দেশের আদানি গ্রুপকে ধরি, এরা হাজার হাজার তরুণ তরুণীকে আমাদের দেশে জব দিয়েছে। টাটাতে কত লোক চাকরি করে, টিসিএস থেকে শুরু করে বিভিন্ন জায়গা। এবং এরা বিদেশে প্রচুর কিছু এক্সপোর্ট করে। টিসিএস কত বিদেশি প্রজেক্ট হাতে নিয়ে বসে আছে, ইনফোসিস। তো কি আসে? আসে টাকা। ইন্ডিয়ার ইকোনমি বৃদ্ধি পায় কাদের জন্য? বিলিয়নিয়ারদের জন্য। এবং সেই জন্য ইন্ডিয়ার বিলিয়নিয়ারদের টার্গেট করার কথা ভাবছে পাকিস্তান। উনি জানে একটা মুকেশ আম্বানি, একটা রিলায়েন্স গোষ্ঠী, একটা আদানি গোষ্ঠীকে শেষ করে দিলে কিছু বোঝার আগে ভারতবর্ষের কোমর ভেঙে যাবে। এবং এই জন্য ভারত সরকার এত টাইট সিকিউরিটি দেয় আমাদের দেশের বিলিয়নিয়ারদের। কিছু লোকজন আছে পড়াশোনা করে না, ওরা ফেসবুকে লেখে মুকেশ আম্বানির এত সিকিউরিটি কেন? তা কি তুমি হেঁটে গেলে তোমার পাশে সিকিউরিটি দেওয়া হবে? ভারতবর্ষে যে কোনো মানুষ যার যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, যাকে বিদেশ মারতে পারে, যার উপর অ্যাটাক হতে পারে ভারতবর্ষকে ডাউন করে দেওয়ার জন্য, তাকে সিকিউরিটি দিয়ে বাঁচানো তো দেশের দায়িত্ব। পৃথিবীর অন্য কোনো দেশ নেই যে দেশে এরকম, কিছু মনে করবেন না, গামবাট মানুষজন থাকে, আমাদের দেশেই থাকে খালি। এবং আমি বারবার যেটা বলি, আমাদের দেশের যে কোনো উদ্যোগপতি, সে হতে পারে একটি ছাগলের ফার্ম চালায়, সেখানে 5টা ছেলে কাজ করে খায়, সে হতে পারে একটা বিরিয়ানির রেস্টুরেন্ট চালায়, সেখানে 10 জন ছেলে মেয়ে কাজ করে খায়, সে হতে পারে একটা বিউটি পার্লার বা বুটিক চালায়, সেখানে 3-4টে মেয়ে কাজ করে খায়। যে কোনো উদ্যোগপতি থেকে শুরু করে আদানি আম্বানি টাটা গোষ্ঠী পর্যন্ত তাদের সোশ্যাল রেসপেক্ট থাকা উচিত। কারণ তারা জব ক্রিয়েট করছে, তারা মানুষকে চাকরির সুযোগ করে দিচ্ছে, তবে দেশ চলছে। আমরা যদি সমাজে একজন কেউ বড় মুদির দোকান করেছে, যার ওখানে 3 জন অ্যাসিস্ট্যান্ট কাজ করে, তাকেও রেসপেক্ট করতে পারি, এই মেন্টালিটি আনতে পারি যে যেই জব ক্রিয়েট করছে তাকে রেসপেক্ট করব, আমরা, দেশ এগিয়ে যাবে। পাকিস্তানকে ডিস্ট্রয় করার জন্য কিচ্ছু দরকার নেই। 205-এর আগে একটা 1 বসিয়ে দিন, পাকিস্তান ডিস্ট্রয় এমনি হয়ে যাবে, ভয়ে কাঁপবে, আমেরিকা পর্যন্ত কাঁপবে। 205 মানে স্যার দেখুন 205 কি, কোন দেশে কত বিলিয়নিয়ার আছে তার লিস্ট। সব থেকে বেশি ক্ষমতা আমেরিকার কাছে। আমেরিকার বিলিয়নিয়ার দেখুন 902 জন বিলিয়নিয়ার আছে আমেরিকাতে। তারপরে চীন, কাউকে তোয়াক্কা করছে না, কেন জানেন? 450 জন বিলিয়নিয়ার আছে চীনের কাছে। বাট ইন্ডিয়া 205 জন বিলিয়নিয়ার আছে ইন্ডিয়াতে এই মুহূর্তে, এবং এই সংখ্যাটা হু হু করে বাড়ছে। বিলিয়নিয়ার বলতে তার মধ্যে মুকেশ আম্বানিও একজন, যার কাছে কেবল 1 বিলিয়ন না, $100 বিলিয়ন আছে। অনেকের কাছে 50 বিলিয়ন, 40 বিলিয়ন, 30 বিলিয়ন আছে। বিলিয়নিয়ার মানে 1 বিলিয়ন যে কেবল তা নয়।
এই 205-এর আগে যদি আমরা একটা 1 বসিয়ে দিতে পারি না, তার মানেই আমরা চলে আসব ইউএস এর আগে। যদি ওটা রাতারাতি হয় না, আমি যেভাবে বললাম ওভাবে তো হবে না, অনেক কিছু চাই। সামাজিক সাপোর্ট থেকে শুরু করে, গভর্নমেন্টের ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে, বিজনেস রিলেটেড পড়াশোনা, মেন্টালিটি, তবে গিয়ে হবে। এবং সেই জন্য আমাদের দেশের শিল্পপতিদের, বিলিয়নিয়ারদের টার্গেট করতে চাইছে আসিম মুনির, পাকিস্তানের সেনাপ্রধান। এবং জিওপলিটিক্স একটা অদ্ভুত জটিল ব্যাপার, পাড়ার ঝগড়া নয় যে গেলাম ঝগড়া করে দিয়ে চলে এলাম। এটা একটা জটিল গেম। আমেরিকা এবং চীন পরস্পর বিরোধী শক্তি, এরা একটা কমন ইস্যুতে দুজন এক হয়ে যায়। কি ইস্যু জানেন? পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে হবে। আমেরিকাও সাপোর্ট করে যায়, চীনও সাপোর্ট করে যায়। কেন জানেন? আমেরিকা আর চীন দুজনেই জানে যে আমরা হচ্ছি 1 আর 2, এখানে থার্ড কাউকে উঠে আসতে দিলে চলবে না যে আমাদের চ্যালেঞ্জ করতে পারে। থার্ড কে উঠে আসছে? ইন্ডিয়া। ইন্ডিয়াকে কে সমস্যায় রাখতে পারে? ইন্ডিয়া ফোকাস করছে বিজনেসে, গিয়ে একটা জঙ্গি অ্যাটাক করে দাও, ইন্ডিয়ার পুরো ফোকাস চলে যাবে জঙ্গি দমনে। পাকিস্তান পারে। তো ইন্ডিয়াকে ডাউন করে রাখতে গেলে পাকিস্তানকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে করে ওর স্বভাবই হচ্ছে ওই ইন্ডিয়াকে ঝামেলা দিয়ে যাবে, যাতে ইন্ডিয়া ফুললি ফোকাস না করতে পারে নিজের কাজে। দেখুন, দুটো বিরোধী শক্তি তারা একটা ইস্যুতে এক হয়ে যাচ্ছে, এটাই জিওপলিটিক্স। তো মোটামুটি আশা করি এই মুহূর্তের যে ডেভেলপমেন্ট সেটা আপনাদেরকে বোঝাতে পারলাম। এবং ওই যে বললাম, এর আগে জাস্ট একটা 1 যোগ করে যদি দিতে পারি না 150 কোটির দেশ, তাহলে কাঁপবে বাকি সমস্ত দেশ। এবং তার জন্য আমি আবারও বলবো, আমাদের দেশের বিজনেসম্যানদের হাত শক্ত করতে হবে। যেখানে সম্ভব স্বদেশি দ্রব্য কিনতে শুরু করুন, স্বদেশি ইউজ করতে শুরু করুন, নিজের বাড়িতে, নিজের ব্যক্তিগত পরিসরে, তাহলেই পুরো দেশ পাল্টে যাবে। যখনই নিজেদের দেশের দ্রব্য, বিভিন্ন কোম্পানির জিনিস বেশি বিক্রি হতে শুরু করবে, আমাদের দেশের বিভিন্ন কোম্পানিও কিন্তু সেইগুলো বেশি করে উৎপাদন করবে, তার দাম অটোমেটিক কমবে, তার মান অটোমেটিক ভালো হবে। যত মান ভালো হবে, দাম কমবে, অটোমেটিক ভারতবর্ষের মানুষ সেগুলো বেশি করে কিনবে এবং বিদেশেও সেগুলো বেশি করে এক্সপোর্ট হবে। এটা একটা সাইকেল। তো শুরুটা দেশের মানুষকেই করতে হবে, তারপর ওই সাইকেল অটোমেটিক চলতে থাকবে। আমুল ইন্ডিয়ার একটা ছোট্ট গ্রামের ব্র্যান্ড, সারা পৃথিবী কাঁপাচ্ছে এখন। এরকম যদি 50টা আমুলের মতো আলাদা আলাদা বিভিন্ন ফিল্ডের ব্র্যান্ড তৈরি হয়ে যায়, কে আটকাবে ইন্ডিয়াকে? তো আমি আবারও এই ভিডিওটা শেষ করব সেই কথা বলে যে আপনার বাড়িতে দেখুন, আমি পড়াই চাকরির জন্য, সরকারি চাকরির জন্য আমি দীর্ঘদিন ধরে পড়াই, কিন্তু যুগের প্রয়োজন উপলব্ধি করে আমি আপনাদেরকে ইন্সপায়ার করি যে আপনারা বিভিন্ন এই মুহূর্তের স্কিল কোর্স করে রাখুন, নিজেদের স্কিল্ড করুন, যাতে প্রাইভেট চাকরিতে যেতে পারেন। আমার তো ব্যবসা বেটার হবে আমি যদি সবাইকে বলি যে সবাই সরকারি চাকরি করুন, আমার কাছে আরো বেশি স্টুডেন্ট ভর্তি হবে। আমি আপনাদের সবসময় বলবো, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে যার বিজনেসে উদ্যোগ আছে, আগ্রহ আছে, তাহলে তাকে ইন্সপায়ার করুন। হ্যাঁ, যেন পড়াশোনা না করে বিজনেসে না নেমে যায়, তাহলে ডাউন খেয়ে যাবে। পড়াশোনা করে যেন বিজনেসে নামে। আপনার পুঁজি নেই, দিতে হবে না, ওকে বলুন যে তুমি বিজনেস করবে বাবা, আগে 10 বছর যে ফিল্ডে বিজনেস করতে চাও ওখানে চাকরি করে নাও, ওরকম কোনো ফিল্ডে এক্সপেরিয়েন্স তৈরি হয়ে যাবে, পুরো মার্কেট তুমি চিনে যাবে, কিছু টাকা পুঁজি জমে যাবে, তারপর সেই টাকা নিয়ে তুমি নিজের ফ্যামিলিকে আগে সিকিউর করে নিয়ে বাকি টাকাটা নিয়ে তুমি বিজনেস শুরু করো। বাট বিজনেসের স্বপ্নটা দেখিয়ে রাখুন যে সারা জীবন চাকরি করে যাবে, বিজনেস একদম করবে না। এটা কিন্তু আমাদের ভারতবর্ষে, বাঙালি সমাজে, ভারতীয় সমাজে খুব করে হয়। আপনার থেকে ইনভেস্ট করতে বলছি না, সম্ভব নয়, কত পুঁজি আছে আমাদের কাছে। আমি বলছি আমার নিজের ব্যক্তিগত স্বার্থ থাকলে আমি বলতাম সরকারি চাকরিতে আসুন সবাই, আমার কাছে ভর্তি হন, কিন্তু বিজনেস করলে তবে দেশ এগোবে। তাই আমি বারবার একই কথা বলে যাব। থ্যাংক ইউ, জয় হিন্দ।